ধরে নিতে হবে এটা কেবল বাংলাদেশে। এইটা প্রতিবেশী কোনো দেশে যাক বা আমেরিকা যেখানেই যাক না কেন, বিমানে করে গেলেও এটা পাইরেটেড কপি হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এইটি এক ধরনের ঔদাসীন্য ছিল, অথবা সচেতন ছিল না মানুষ। অনেক বছর ধরে রেকর্ড বের হচ্ছে না, তার পেছনেও কিন্তু এক ধরনের রশি টানাটানি চলছে শিল্পীর সঙ্গে রেকর্ড কোম্পানির। ছাড় দিতে হবে প্রত্যেকে, শিল্পীকে যেমন ছাড় দিতে হবে ঠিক তেমনিভাবে রেকর্ড কোম্পানিকে ছাড় দিতে হবে। শিল্পীদের সমস্যাটা হয়ে গেছে এমন জায়গায় যে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার শিল্পী ওঠানোর সময় স্টেজে উঠিয়ে দেন, হাততালি দিচ্ছেন, কিন্তু তার জীবনটা চলবে কি করে আপনাদের কোনো হেডেক নাই। উনি যেটা বলছিলেন যে কোথাও না কোথাও একটা যে টানাপোড়েন চলছে, এটা চলছে এ কারণেই। এবং নতুন বলতে প্রযুক্তির সাথে, দ্যাট ইজ আপনার টেলিফোন এবং টেলিকম রিলেটেড যে সমস্ত মিউজিক ডিস্ট্রিবিউশন এন্ড সেল হচ্ছে, এটা এটা যে কী ধরনের লার্জ এরিয়া, এটা অ্যাকচুয়ালি কারো ধারণা নেই। একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই হামিন ভাই। এফএম রেডিওর বিষয়ে প্রায় শোনা যাচ্ছে যে এফএম রেডিও যেভাবে মিউজিককে ব্যবহার করছে, এইটা আসলে ইন্ডাস্ট্রির জন্য আপনি কিভাবে দেখবেন, ইতিবাচক? এটা হতে পারে না যে আপনি শিক্ষিত হয়ে আপনি একটা বিজনেস চালাতে গেছেন, এফএম রেডিওর আর্নিং হচ্ছে মিউজিক চালিয়ে, আর কিছু না। মিউজিক চালাবেন, আপনার রেডিও আর্ন করছে, আপনি আপনার বিজনেস দাঁড় করাচ্ছেন এবং আপনার কোনো হেডেক নাই যে যে গানগুলো বাজাচ্ছি তার জন্য আর্টিস্টকে বা চুক্তি যদি থাকে হোয়াট এভার মেবি, তার রেমুনারেশনটা তাকে দিতে হবে। এটা কি ধরনের চিন্তা ভাবনা? মজার ব্যাপার হচ্ছে যে আমরা খোঁজ নিয়ে দেখেছি এই এফএম রেডিওগুলো যা করে বিভিন্ন দোকান থেকে, সেখানেও অরিজিনাল কেনে না, পাইরেটেড কিনে, এবং সেটা আরেকবার পাইরেসি আশ্রয় হচ্ছে, অথবা ডাউনলোড করে নিচ্ছে ওরা অনুমতি ছাড়া। এবং যেটা হামিদ ভাই বললেন, ওখান থেকে আর্ন করছে। আচ্ছা, পুতুলের তার মানে কি? এফএম রেডিও নিয়ে মিথ্যার ব্যাসাতি ওখানে একেবারেই বিনা পুঁজিতে ব্যবসা করে যাওয়া। ব্যবসা, রাইট। কারণ ওদের কোনো পুঁজি লাগছে না, তারা শিল্পীদের গান ব্যবহার করছে, এর থেকে শিল্পীরা কি পাচ্ছে? শিল্পীরা একেবারেই বঞ্চিত হচ্ছে এই একটা খাত থেকে। এটা তো একদমই একটা স্বেচ্ছাচারিতা। আচ্ছা, এটা নিয়ে মনজুর ভাইয়ের কাছে জানতে চাই, আসলে আইনগত ভিত্তিটা কি আছে যদি এই ধরনের এফএম রেডিও যদি চালাতে হয়? তাদেরকে আসলে কি মানে কি করতে হবে? বৈধভাবে যদি চালাতে হয় কি করতে হবে? না, এখন যখন সরকার রেডিও বলেন টেলিভিশন চ্যানেল করতে বলে, তখন কিছু নিয়ম কানুন বেঁধে দেয়। আমি নিশ্চিত বিশ্বাস যে এই শিল্পী সম্মানী অথবা রয়্যালটির বিষয়টা তাদের এই শর্তের মধ্যে থাকার কথা। এবং আমাদের আইনে চমৎকার 93 ধারা একটা ক্লজ আছে, পুলিশকে সেই ক্ষমতাটি দেয়া আছে যে কোনো ক্ষেত্রে। এটি বইয়ের ক্ষেত্রে হতে পারে, সিডির ক্ষেত্রে হতে পারে, এটা কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে। বলা আছে, পুলিশের সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন যে কোনো কর্মকর্তা যখন দেখবেন অথবা আশঙ্কা করবেন যে প্লেট তৈরি হচ্ছে, পাইরেসি হচ্ছে, ছাপা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, তিনি উইদাউট ওয়ারেন্টে সেটা জব্দ করবেন এবং জব্দ করে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে সেটি মামলা দায়ের করবেন। এখানে শ্রোতাদেরও একটা বড় ধরনের ভূমিকা আছে, এবং শ্রোতাদেরকে মোটিভেট করবার জন্য, তাদেরকে বোঝানোর জন্য আপনার মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি দেখেন কোন রেডিও, কোন টেলিভিশন এই যে শিল্পীর অধিকার, লেখকের অধিকার, গীতিকারের অধিকার, সুরকারের অধিকার, রেকর্ড কোম্পানির অধিকার, এই অধিকার সম্পর্কে আমি তো খুব বেশি দেখি না, সেটা পাই না। পাশাপাশি আমরা তো এটাও পাই না নতুন বাজারে কি আসছে বা আসবে না। এই যে আমাদের টিভি মিডিয়া বা রেডিও, এবং ব্রিটিশ আমলে আমাদের একটা বিরতির সময় হয়েছে 1911 সালের বিরতির পরে আমরা ফিরে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি আমাদের অডিও বাজার নিয়ে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনা চালিয়ে যাব। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি তক্ক আর গপ্প এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি আমাদের অডিও বাজার নিয়ে। পুতুলের কাছে সরাসরি প্রশ্ন, যে সাম্প্রতিক সময়তে দেখা যাচ্ছে প্রত্যেকটা গানেরই, প্রায় গানেরই মিউজিক ভিডিও হচ্ছে, এবং এমনও অনেক ঘটনা আছে যে গান রিলিজ হয়েছে অনেক আগে, তেমন জনপ্রিয় হয়নি বা সাড়া ফেলেনি, কিন্তু মিউজিক ভিডিও হওয়ার পরে সেটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। তো আসলে আমাদের অডিও বাজারকে চাঙ্গা করার ক্ষেত্রে মিউজিক ভিডিও কীরকম ভূমিকা রাখছে? মিউজিক ভিডিও খুব ব্যয়বহুল যেগুলো হচ্ছে সেটা করতে পারছে কেবলমাত্র যারা আর্থিকভাবে বেশি সচ্ছল শিল্পী তারা। তবে তা দিয়ে অডিও বাজার খুব একটা চাঙ্গা হচ্ছে সেই প্রভাবটা আমি দেখি না। সেটা নিজস্ব পছন্দের জায়গা, এবং হ্যাঁ প্রচার মাধ্যমগুলোতে সেই গানটা প্রচার পেলে সেটা শিল্পী ব্যক্তিগতভাবে লাভবান। আমাদের তো অনেকগুলো টেলিভিশন চ্যানেল রয়েছে, সেখানে নানা ধরনের রিয়েলিটি শো হচ্ছে,
বিশেষত সঙ্গীত শিল্পী খুঁজে বের করার জন্য বা প্রতিভা খুঁজে বের করার জন্য, এবং সেখান থেকে নানা ধরনের শিল্পীদের আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখছি অনেক জনপ্রিয়তা হয়তো সেই অনুষ্ঠান চলাকালীন সময়ে তৈরি করছে, নিজেরা মৌলিক গানও করছে, কিন্তু আবার হারিয়ে যাচ্ছে। তো এই যে চর্চাটি যেটি হচ্ছে, এখানে আসলে সমস্যাটা কোথায়? কেন এই শিল্পীরা মূল ধারায় এসে জায়গা করে নিতে পারছে না কিংবা স্থায়ী হচ্ছে না? দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতার অভাব। কারণ তারা যখন একটা বড় পরিসরে আসছে, সেই শুরুর কথাই আবার ফিরে যাচ্ছি, তখন কিন্তু তাদের প্রতিযোগিতার ক্ষেত্রটা অনেক বড়। তখন শুধু 10 জন 20 জনের সঙ্গে প্রতিযোগিতা নয়, পুরো ইন্ডাস্ট্রির সঙ্গে সবার সঙ্গে টিকে থাকার একটা লড়াই। তো অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে তো তখন তারা একদমই নতুন। তখন তারা কার কাছে যাবে, কার মাধ্যমে অ্যালবাম প্রকাশ করলে ভালো হবে, কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান তাদেরকে কতটা সমর্থন যোগাতে পারবে, এই ব্যাপারগুলো একটা বড় টানাপোড়েনের দিক জায়গা। নির্দেশনা। আমিন ভাই, একই প্রশ্নটা আপনার কাছে। আপনার কি মনে হয় যে এই শিল্পীরা তারা আসলে যথার্থভাবে প্রস্তুত হয়ে, বা আমি যদি বলি শিল্পী হিসেবে মূলধারায় সম্পৃক্ত হওয়ার যে একটা নিশ্চয় তাদের যোগ্যতা অবশ্যই রয়েছে, কিন্তু সেই লেভেলের সাধনা বা সেই পর্যায়টা অতিক্রম করে আসছে না? যে কোনো সময় আগের থেকে এখন মিডিয়া এক্সপোজার এটসেট্রা অনেক বেশি। এটার যেমন একটা ভালো দিক আছে, এটার খারাপ দিকটা হচ্ছে ওটাই, যেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি হতে চাচ্ছেন। ন্যাচারাল একটা ইনটিউশন হচ্ছে, এবং মিডিয়া যেভাবে জিনিসটাকে প্লে করে সেটা হচ্ছে আপনার পপুলার হওয়া। দেয়ারফোর আপনি প্রায় একটা শব্দ শুনবেন, স্টার and being an artist are two different things. মাজার ভাই, দর্শকরা যেমনটা বলছিলেন, প্রায় সময় এটা আমরা শুনি যে আগের দিনের মতো সেরকম ভালো গীতিকার বা ভালো গান লেখা হচ্ছে না, ভালো সুর হচ্ছে না, ভালো পরিবেশনা করছে না শিল্পীরা। এই অভিযোগটা বা এই অনুযোগটা কতটুকু সত্যি আপনি মনে করেন? না, আমার মনে হয় যে গান কিন্তু ভালো গান হচ্ছে এখনো ভালো শিল্পী আমাদের উঠে আসতেছে বিভিন্ন রিয়েলিটি শো থেকে। প্রযুক্তিগত কারণে হয়তো শ্রোতাদের হাতে মানে ওইভাবে অ্যালবাম পৌঁছাচ্ছে না, সেই জন্য হয়তো মানে শ্রোতারা মানে ভাবতেছেন যে এখন ভালো কাজ আগের মতো হয় না। আপনাদের সম্পর্কে একটা অভিযোগই করা হয় যে আপনারা শিল্পীদের চেয়ে স্টারদেরকে বেশি প্রমোট করার চেষ্টা করেন। এটা কতটুকু সত্যি? না, আমরা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করার চেষ্টা করেছি, এবং প্রতি বছরে আমাদের দু একজন আমাদের নতুন শিল্পীদেরকে স্টার হিসাবে বের হয়ে আসছে। পরবর্তী পর্যায়ে ওই স্টারকে আমরা রিজার্ভেশন রাখতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে মঞ্জুর ভাই আসতে চাই যে সামনের দিনগুলোতে আসলে আমাদের অডিও বাজার বেশ কিছু আমরা সুখবর পেলাম, আপনার কাছে সিএমওর কথা শুনতে পেলাম, কপিরাইটের বিষয়ে চর্চা হচ্ছে, আমাদের শিল্পীরা সচেতন হচ্ছে, চোরাগুপ্তা পথগুলো বন্ধ করে আসলে একটা সমৃদ্ধ পথে এগুতে চাই। আমাদের এখন করণীয় কি? আমি যদি কপিরাইটের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটাকে যদি আপনি মনে করেন কপিরাইট একটা 3 খুঁটির একটা ঘর, তাহলে আমাদের কিন্তু আইন আছে একটা খুঁটি, 2 নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা আছে 2 নম্বর, 3 নম্বর আমাদের যেটা অভাব ছিল সিএমও, সেইটাও এখন হাঁটি হাঁটি পা পা করে রেজিস্ট্রেশন পেয়েছে। এই সিএমও গঠিত যেটা হয়েছে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তারা যারা তাদের এই সোসাইটির মেম্বার না, অথবা নতুন প্রজন্মের শিল্পী যারা শিল্পী আছেন, সবাইকে তারা উদ্বুদ্ধ করবেন। এবং শিল্পী এবং রেকর্ড কোম্পানি এবং অন্যান্যদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা আছে, সেটা কিন্তু একটা টেবিলে এসে বসতে হবে যে আস্থার অভাবটা আছে। আমি কেন বিশ্বাস করছি না। আর দর্শক শ্রোতাকে বুঝতে হবে, ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড। আমি কেবল উপভোগ করব, কিন্তু যিনি মেধা সৃষ্টি করলেন তার তো সংসার আছে, তার তো সন্তানাদি আছে, তাকে তো বেঁচে থাকতে হবে, তাকেও তো বয়স হলে ডাক্তারের কাছে যেতে হয়, পয়সা দিতে হয়। দর্শকদেরও এখানে বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি ওইভাবে এগোই, আমি নিশ্চিত বিশ্বাস আগামী দিন আমরা সকল শিল্পীর মুখে হাসি দেখতে পারবো। সকল শিল্পীর মুখে হাসির কথা নিয়ে পুতুলের কাছে, আগামীতে আপনি অডিও ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখতে চান? আমিও নিশ্চিতভাবে বিশ্বাস করতে শিখবো আজকে থেকে যে হ্যাঁ, সুদিন আসবে। কারণ আজকে তো অনেক আশার কথা শুনতে পেলাম, এগুলো তো জানবার আমাদের হয়তো কথাও না, কিন্তু তারপরেও কিছু কিছু আইন বা নীতিমালা সম্পর্কে জেনে আজকে ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, আমাদের গান বাজনা করা হবে, মানে বাকিটা জীবন গান নিয়ে থাকতে চাই, সেটার পথটা রুদ্ধ হবে না, অন্তত সে সেরকম একটা আলোর পথ দেখছেন। ঠিক তাই। মাজার ভাই, আপনার কাছে আসতে চাই, এই সবাই একটা আশা দেখছে
সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আপনাদের ইন্ডাস্ট্রি থেকে আপনাদের পরিকল্পনাটা কি, সামনে কি নতুন ভাবনা আপনারা যুক্ত করতে চাইছেন এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য? আমি আবারও ফিরে আসি হামিন ভাইয়ের ওই কথায় যে আসলে আমাদের সবার যদি একই আমব্রেলার নিচে না আসি, গীতিকার, সুরকার, শিল্পী এবং রেকর্ড লেভেল এবং স্বচ্ছতা যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা একে অপরকে ভুল বুঝতে থাকবো এবং আমরা তৃতীয় পক্ষ লাভবান হয়ে যাবে এবং আমরা শিল্পীরা, গীতিকার, সুরকার সবাই আমরা বঞ্চিত হব। আমরা যদি সিএমের মাধ্যমে একটা নীতিমালার মধ্যে এবং একটা সিস্টেমের মধ্যে শিল্পী, গীতিকার, সুরকার এবং রেকর্ড লেভেল আসতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের অডিও ইন্ডাস্ট্রিতে কোনো দুর্যোগ থাকবে বা অভাব অনটন থাকবে। আমরা কোম্পানিরা বলতে রেকর্ড লেভেল যারা আছে তারা বঞ্চিত হব, কোনো শিল্পী বঞ্চিত হবে, কম্পোজার বা গীতিকার বঞ্চিত হবে। আমার মনে হয় সবাই আমরা বেনিফিটেড হব। মানে আমিন ভাই, আপনার কাছে যে আমরা এই যে সোসাইটির কথা হচ্ছে, বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথা বলা হচ্ছে, আর কি করণীয় আছে রাষ্ট্রীয় জায়গা থেকে এবং আমাদের শিল্পী সমাজের কাছ থেকে? প্রথম স্টেপিং স্টোন মঞ্জুর ভাই যেটা বললেন এটা হয়ে গেছে। ক্রিয়েটার সোসাইটি ইজ ফর্মড, ফোনোগ্রাফিক সোসাইটি ওনাদের একটা হওয়া উচিত, ব্রডকাস্টার সোসাইটি হওয়া উচিত, পলিসিস ফর্মুলেশন অফ দ্য পলিসিস, এটার ইমপ্লিমেন্টেশন এটসেট্রা, তখন এই সোসাইটিগুলো বসে একত্রিত হয়ে নির্ধারণ করতে পারবে এবং সেখানে স্বচ্ছতাটা অটোমেটিক্যালি উঠে আসবে, যে যার দায়িত্ব সে পালন করবে এবং অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশে খুব কুইকলি ওই সিস্টেমটাই দাঁড় করানো যাবে যে সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে। এবং সেখান থেকে পরবর্তীতে মাইক্রো লেভেলে কী কী সমস্যা আছে, কোথায় কি পাইরেসি হয়, কে কোন সিডি কপি করে, ওসব জিনিস অ্যাটেন্ড করার কোনো ব্যাপার না। সমস্ত ক্রিয়েটিভ আর্টিস্টদেরকে এই ক্রিয়েটার্স যে সোসাইটি বিএলসিপিএস এর নিচে একত্রিত হইতে হবে এবং এখান থেকে যাত্রা শুরু করতে হবে। এবং এখান আমাদের থেকে অনুষ্ঠান যাত্রা শুরু করতে হবে। শেষ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আড্ডায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস, যুক্তি, তক্ক আর গপ্প। আমরা আজকে কথা বললাম আমাদের অডিও বাজার নিয়ে। আপনারা আপনাদের নিজস্ব মতামত আমাদের ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে হলে আপনাকে www.facebook.com/যুক্তি, তক্ক আর গপ্প এই অ্যাড্রেসে লগ ইন করতে হবে এবং আপনার মতামত আমাদের আজকের পর্বের উপরে আপনি জানাতে পারেন। আমরা সেগুলো বিবেচনায় রাখবো এবং পরবর্তীতে হয়তো আমাদের আগামী পর্বগুলোতে যদি সুযোগ হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আড্ডার অতিথিদের মতো আমরাও আশা নিয়ে পথ চলতে চাই। আমরা আশা করতে চাই যে আমাদের অডিও বাজার আবার ঘুরে দাঁড়াবে, আবার আমাদের ভালো ভালো গান হবে, দর্শকরা, শ্রোতারা তারা অরিজিনাল সিডি কিনে গান শুনবে এবং আমাদের সংস্কৃতিতে আমাদের অডিও বাজার একটা বড় ধরনের ভূমিকা রাখবে। এই আশাবাদ আমরা করতেই পারি। দর্শক, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত খুব ভালো থাকুন। কথার পিঠে চলছে কথা, তর্ক দিন রাত, যুক্তি দিয়ে সাজায় চলো জীবনের ধারাপাত। তোমার কথাও সত্য খানিক, আমারটাও অল্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি, তর্ক আর গল্প, এই নিয়ে চলছে চলুক।